এখন যে বার্নিং ইস্যু চলছে ওয়াকআপ নিয়ে, শুধু ভোটটা 2021-এর মতো ভোট আমাকে দাও, নালে এনআরসি করে নাই সিএ করে নাকি তোমাকে তাড়িয়ে দেবে। ঠিক 2026 আসছে, ওরা বলবে ভোট আমাদের দাও, নালে ওয়াকআপ সম্পত্তি কেড়ে নেবে। আপনারা জানেন, আমি গিয়েছিলাম 2 বছর আগে, মুসলিম মহিলারা কনস্টেবলের এক্সামের জন্য কি বলে হিজাব পরে ছবি দিয়েছিল। আপনাদের মনে আছে কি জানি না, আপনারা তো মানুষের এটা ধর্ম সহজে ভুলে যায়, একদম তাড়াতাড়ি ভুলে যায়। কি করেছিল একজন মুসলিম মহিলা, তার ধর্মীয় রাইটস, রিলিজিয়াস রাইটস, সংবিধানের 25 নম্বর আর্টিকেলে বলা আছে সে তার ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা আছে। সে হিজাব পরে একটা ছবি দিয়েছিল, বোরকা পরে শুধু চোখ দেখিয়ে নয়, হিজাব পরে। তার অ্যাডমিট বাতিল হয়েছে আমাদের পশ্চিম বাংলাতে। আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম, তারপরে এখন এটাকে আপডেট ওরা করতে বলেছে, তারপরে এখন আর নতুন করে নিয়োগের ফর্মও তো ছাড়েনি সেই অর্থে। মানে বুঝতে পারছেন তো, উপকার আপনার করছে। উল্টে আপনার বাড়ির মহিলার মাথা থেকে কাপড়টা কিভাবে খুলবে, আপনার বাড়ির ছেলেরা কিভাবে মাতাল হবে, তার দিকে রাজ্য সরকার ঠেলে দিচ্ছে। আর একে আপনি ভাবছেন এ নাকি আপনাকে উদ্ধার করে দেবে। উদ্ধারই করবে হয়তো, কিন্তু আপনাকে আমাকে সচেতন হতে হবে। ক্যাকাছিচি করলো, পার্লামেন্টে গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। আমি অপেক্ষায় আছি, অনেক কথা বলছে এরা, আমি অপেক্ষায় আছি পার্লামেন্টে এই বিল নিয়ে যখন আলোচনা হবে, যখন ভোটাভুটি হবে, আমি দেখব যে বেটা তৃণমূলের এই 29টা এমপি কী করছে, সেই তথ্য নেব। যদি দেখি এরা ভোট না দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, যদি ফ্লাইট করে আসে দিল্লি, আপনার দমদম এয়ারপোর্টের বাইরে ওদেরকে বার মতে দেবো না, ঘিরে রেখে দেবো। আর যদি ট্রেনে আসে হাওড়া কি শিয়ালদাহ রাজধানী থেকে নামবে, তার বাইরে বার হতে দেব না। কারণ তোমার নেত্রী এখানে বড় বড় কথা বলছে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে বিলও পাস করিয়ে নিলে, রেজুলেশন পাস করালেন যে এই বিলটা কেন্দ্র সরকার যাতে তুলে নেয়, নাই এই সংশোধনীটা যেন প্রত্যাহার করে নেয়। আর পার্লামেন্টে গিয়ে যেখানে বলার জায়গা সেখানে না বলে, যেখানে ভোটাভুটির জায়গা সেখানে ভোটাভুটি না করে, ওই কাঁচের গিলাস হাত ভেঙে বাইরে সিম্প্যাথি নিতে এলে ছাড়া আর হবে না। এটা 2019 সাল নয়, 2024। এটা অনেক হয়েছে, সিএ সময় নাটক, ক্যাকাছিচি বাইরে করলো, মানুষকে ভুল বুঝি আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সুবিধা করে দিল। এবার যদি এই ওয়াকআপ সংশোধনীতে যদি ওই নাটক করে, সেই সমস্ত তৃণমূলের এমপিগুলোকে ছাড় হবে না, তাদের ঘিরে বসিয়ে রাখবো, ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করব। আপনি অবাক হবেন আমি কেন এত জোর গলায় বলছি। আপনার রানী রাসমণি রোডে তৃণমূলের অনেক এমএলএ এসে অনেক কথা বললো, শুনেছেন তো ওয়াকআপ নিয়ে। এখন তো ওয়াকআপ বিলকে সামনে রেখে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে। বলছে অরাজনৈতিক সংগঠন, আর প্রোগ্রাম হচ্ছে কার? ব্যানার অরাজনৈতিক, কিন্তু প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক। এটা আপনাদের বুঝতে হবে। আমি বিরোধিতা করব না, প্রত্যেকটা ওয়াকআপ নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আমি সংহতি জানাই। হয়তো আমি ফিজিক্যালি এখানে উপস্থিত হতে পারছি না, কিন্তু মেন্টালি আমি সেখানে থাকি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই কঠিন পরিস্থিতিতে জাতি এই সময় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে। এই সময়েও কিছু রাজনৈতিক কারবারি আছে যারা নিজেদেরকে রাজনীতি করে না বলে পরিচয় দেওয়ার পরেও যারা রাজনৈতিক ফায়দা এই সময় নিতে আসছে, তাদেরকে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই সময় রাজনীতির ফায়দা নেওয়ার প্রয়োজন নয়। জাতি এখন দুদুল্যমান। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মুসলমানরা চিন্তিত, ওয়াকআপ সম্পত্তি কি হবে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ হাতছাড়া হয়ে যাবে নাকি, এই নিয়ে যখন চিন্তিত, যে ডাকছে তার ডাকে যখন মুসলমানরা ছুটছে, সেই মুসলমানগুলোকে নিয়ে আবার ভোট ব্যাংক করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে যারা, তাদেরকে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এখন ভাই আইন হয়নি তো, হয়নি, এখন আইন সংশোধনী আছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ওটা আলোচনা চলছে, হয়তো পরে আসবে। তো এখন কলকাতার রাজসভা থেকে শুরু করে মফস্বল এলাকাতে যে সমস্ত এমএলএরা চিৎকার করছে এটা আল্লাহর সম্পত্তি, একে হাতছাড়া হতে দেওয়া যাবে না, এ মানব না, জীবন চলে যাবে, শুনতে খুব ভালো লাগছে। আমিও বলছি ওয়াকআপ সংশোধনী মানব না,
প্রয়োজনে নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, আপনাদেরকে বলে যাচ্ছি। কিন্তু শুধু এখানে বললে তো হবে না, বলার জায়গা আরও কোথায় কোথায় আছে। আইনসভা, পশ্চিমবাংলার বিধানসভাতে 2 দিন এটা নিয়ে আলোচনা হয়েছে, 2 দিন আলোচনা হয়েছে যে এই ওয়াকফ সম্পত্তির ওপরে। যারা বাইরে চিৎকার করছে, নাম বলবো না বললে লজ্জা লেগে যাবে, বুঝতে পারছেন কারা চিৎকার করছে বেশি? মুসলমানদের নেতা হতে হবে, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আরে ঘোড়ার ডিম হবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে, কি হবে? খাবে না, মাখা দেবে? আরে ভাই, যতটুকু আছে তাদেরকে কাজ দাও না, যতটুকু আছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা দাও না, যতটুকু আছে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক করে দাও। তা না আবার যে সংখ্যাই বাড়াবে, সংখ্যাই বাড়িয়ে কি হবে ভাই? খারাপভাবে নেবেন না, ভেড়ার দল থেকে কিচ্ছু লাভ হবে না। বাঘ একটা থাকলেই যথেষ্ট, সিংহ একটা থাকলে যথেষ্ট। আমি কাউকে ভেড়া বলে সম্বোধন করছি না, আমিও সংখ্যালঘু, যদি সংখ্যার বিচারে হয়। বলছে সংখ্যালঘু থেকে আমরা একদিন সংখ্যাগুরু হয়ে যাব। আরে হয়ে হবে এটা কি ভাই? লাভ কি হবে? মারামারি করবে, বোম বাঁধবে, অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে, বুথ দখল করবে, ভোটের জন্য ভাইকে খুন করবে, ভোটের জন্য নামাজ পড়তে যাচ্ছে সেই সময় মুসল্লিকে খুন করবে অন্য দলের বলে, এই করবে সংখ্যা বেরিয়ে, আর একটু বেশি করে গুন্ডামি করবে। তিনি এটা বললেন না যে সংখ্যায় আছে তাদেরকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হোক, তাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই পরিকাঠামো দেওয়া হোক, তাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি নাই তার ব্যবস্থা করা হোক। এ নিয়ে চর্চা করলো না। আমি আবার ফিরে আসছি, তাহলে যারা বাইরে চিৎকার করলো তারা আর ভিতরে গিয়ে একটা শব্দ খরচ করেনি। আমি আপনাদের বলছি, প্রথম দিন যখন ডিবেট হচ্ছিল, লাইভ নাই তো সমস্যা ওইখানে ভাই, সত্যি বলছি, যদি বিধানসভার টিভি থাকতো না আমাকে এত চিৎকার করতে হতো না। ও বুঝতে পারতেন নওশাদ সিদ্দিকী বাইরে কেমন বক্তব্য দেয় আর ভিতরে কেমন বক্তব্য দেয়, বুঝতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য আমার, অনেক লোকসভা, অনেক আমাদের লোকসভা, রাজ্যসভা, অনেক বিধানসভাতে টিভি আছে, আমাদের পশ্চিমবাংলায় নাই। আপনারা আওয়াজ তুললে হয়তো হবে, কেন আপনারা আওয়াজ তুলতে, আপনারা জনগণ, আপনি এখান থেকে জিতিয়ে পাঠিয়েছেন, আপনার এমএলএ ওখানে গিয়ে ঘুমাচ্ছে না, চিৎকার করছে আপনার জন্য, আপনার তো দেখার দরকার ভাই যে আমার এমএলএ কি করছে ওখানে গিয়ে, সেটা দেখবার কোনো জায়গা নয়। তো প্রথম দিন যখন হচ্ছে বিজেপির পক্ষ থেকে তো বাজে কথাবার্তা, কোনো সারবর্তা নাই, তখন উঠে চিৎকার করছে, বাইরে যায় চিৎকার করে, তারা আমি তখন প্রতিবাদ করলাম। আমি বলে এইরকম চিৎকার করলে হবে না, হয় আমার একটু সময় বাড়িয়ে দেবেন, কালকে আমি বলবো, আর নালের উত্তরগুলো আপনারা দেবেন। চিৎকার করে কি হবে? যে কোশ্চেনগুলো তুলছে উত্তর দিতে হবে। আমি নিজে বললাম যে চিৎকার করে লাভ নেই। তারপরে সেই দিন উনি বক্তব্য দেননি, তারপরের দিনও বক্তার যে লিস্ট আছে দেখি তারও নাম নেই। আমি অবাক হয়ে গেলাম, বাইরে খুব চিৎকার করছে, ভিতরে চিৎকার করেন। ওখানে আমি 7 মিনিট টাইম পেয়েছিলাম, আমার ডেপুটি স্পিকার স্যার মনে আমাকে আরও 1-1.5 মিনিট বেরিয়েছিল। অল্প টাইম আর হয়, যা বলার যতটুকু পেরেছি বলেছি। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখনও আইন তৈরি হয়নি। তাহলে এখন কোন আইনে চলছে? প্রিন্সিপাল অ্যাক্ট 1995, ওয়াকফ বোর্ডের যে আইন আছে সে আইনে ওয়াকফ বোর্ড এখন চলছে। যদি ওইটা আইন হয় তখন আমি মামলা করব, ওটাকে স্টে করার জন্য বলবো। তাহলে এখনো পর্যন্ত কিন্তু ওয়াকফ বোর্ডের আইন যেটা সে আইনে চলছে। তাহলে এরা অনেক চিৎকার করছে। আপনারা জনসাধারণ এই লিডারদের সাথে যোগাযোগ করুন। আমি মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত লিডারদেরকে বার্তা দিচ্ছি, চলুন এক ঐক্যবদ্ধ হই। আপনারা নেতৃত্ব দেবেন, নওশাদ সিদ্দিকী সবার পেছন দিয়ে দাঁড়াবে। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর লিডার হওয়ার স্বপ্ন কোনোদিন দেখেনি আর দেখবেও না। নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সব থেকে পেছন সারিতে থাকবে, কিন্তু আপনারাই নেতৃত্ব দেবেন, আপনারাই আগের সারিতে থাকুন। কলকাতায় যে সমস্ত দামি দামি সম্পত্তিগুলো এই তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে 1995 সালের আইনের মাধ্যমে, ওইগুলো উদ্ধার করে রাজ্য সরকার দেখাক যে আমরা সত্যি পশ্চিমবাংলার মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পক্ষে। তাহলে তো বুঝতে পারবো ভাই। আমি সামনে গেলে আব্বাস সিদ্দিকীর সামনে ওদের নাম হয়ে যাবে, আসার দরকার যাবে না, দরকার নেই আমাদের যাওয়ার, পেছনে দাঁড়াবো। 50টা নেতার 49 নম্বরে আব্বাস সিদ্দিকী থাকবে, 50 নম্বরে নওশাদ সিদ্দিকী থাকবে। আর মার খাওয়ার হলে আমি আগে থাকবো সবার। যদি মার খাওয়ার জায়গা হয় আমি সবার আগে থাকবো, আব্বাস সিদ্দিকী সবার আগে থাকবে। আমি কি বলছি আপনাদের বুঝতে পারছেন? এখনো আইন হয়নি, তাহলে এখন পুরাতন আইনটাকে কাজে লাগিয়ে সম্পত্তিগুলো তো উদ্ধার করা যেতে পারে।
তুই সম্পত্তিগুলো উদ্ধার হোক না। বড় নেতা অনেক কথা বলছেন। কলকাতার পার্ক সার্কাসের কোয়েস্ট মলের উল্টো দিকে ওই আশপাশে 4 থেকে 500 কোটি টাকার ওয়াকাফ প্রপার্টি দখল করে রেখেছে কলকাতায়। দখল করেছে পশ্চিমবাংলার বিধানসভার বিধায়ক একজন তৃণমূলে। হাওড়া জেলার এক বিধায়ক কলকাতাতে, যেখানে 1 কাঠার দাম প্রায় 2 কোটি টাকা, প্রায় 12 থেকে 14 কাঠা জায়গা তিনি দখল করে রেখে দিয়েছেন। নদিয়া জেলার এক তৃণমূলের বিধায়ক নদিয়া জেলার ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে। বীরভূম জেলাতে আছে। মুর্শিদাবাদে এক বিধায়ক, তাকে আমি ধন্যবাদ জানাই, সে কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করছে, দখল হতে দেয়নি। ওখানে আমি প্রথমে খবর গিয়েছিল, এক এমপির কাছে খবর পাঠানো হয়েছিল যে এই জায়গাটা বেয়াত হয়ে যাচ্ছে, এটাকে একটা উদ্ধার করেন না, আপনি এমপি মানুষ। সেই এমপি বলছে আমাকে একটা পার্টি অফিস করতে দিলে আমি ওটা দেখব। মানে কত বড় অসভ্য, বুঝতে পেরেছেন? তৃণমূল দলের এরাই লুট করে নিচ্ছে। এবার আপনি বলতে পারেন আপনারা, তাহলে ভাইজান এখন তৃণমূল কেন এত উঠে পড়ে লেগেছে ওয়াকফটাকে নিয়ে? এটা ভাবতে পারেন তো? কিছুই উঠে পড়ে লাগেনি। ওরা কি ভাবছে, কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে চলে আসলে ওই 400 কোটির প্রপার্টি যেটা লুটে খাচ্ছিল, এবার ওটা শুভেন্দু অধিকারী খাবে, আমি আর খেতে পারবো না। ওই 12 কাঠা জায়গাটা হাওড়া জেলার অমুক বিধায়ক লুটে খাচ্ছিল, ওটা এবার সুকান্ত মজুমদার খাবে। বুঝছেন কি বলছি? এরা কেন প্রতিবাদটা করছে বুঝতে হবে। এরা প্রতিবাদটা এই জন্যই করছে, এতদিন আমি লুটেছিলাম, এবার কেন্দ্র লুটবে। এতদিন রাজ্য সরকার লুটে খেয়েছে, এবার কেন্দ্র সরকার সরাসরি লুটে খাবে। এইটা হচ্ছে তফাৎ, দুজনই লুটবে। তা বলে কি কেন্দ্র সরকার যে আইন করছে তার আমরা বিরোধী কেন করছি? আপনাদের ভাবতে হবে।